কাউসারের প্রবল ধাক্কায় আমি মেঝেতে ছিটকে পড়ি। আমি ভয়ে একটু একটু করে পিছোতে থাকি। কাউসার ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। ওর মুখে হিংস্রতার বাঁকা হাসি। আমি নিজের জীবন বাঁচাতে কাকতি মিনতি করেই যাচ্ছি। হঠাৎ কাউসার জাগ করল। তাতে করে আমার আসমান জমিন এক হয়ে গেল। বিস্ময়ে তাকিয়ে রইলাম ওর দিকে। আমার নাম আফরিন আক্তার। ফ্যামিলি বলতে কেউই নেই। মামা মামির কাছে মানুষ হয়েছি। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মা বাবা দুজন মারা যায়। সেই থেকে মামা মামির আশ্রিত হয়ে বেঁচে আছি। মামা আমাকে খুব ভালোবাসেন। মামির ভালোবাসা হলো লোক দেখানো। বাড়ির সম্পূর্ণ কাজ আমাকেই করতে হয়। পড়াশোনা এসএসসি কমপ্লিট করেছি। গায়ের রং শ্যামলা বর্ণ। আকর্ষণীয় স্বাস্থ্যের অধিকারিণী। মুখের গঠন মোটামুটি ভালো, অন্তত কারো চোখে পড়ার মতো। একদিন মামি মামাকে বলেন আমার বিয়ের ব্যাপারে। মামা বললেন পাত্র দেখার জন্য ঘটককে বলবেন। 4-5 দিন পর কাজের সূত্রে মামা বাজারে যায়। সেখানে ঘটকের সাথে দেখা হয়। আমার জন্য পাত্র দেখার কথা বললেন ঘটককে। প্রায় মাসখানেক পর ভালো ছেলের সন্ধান পেয়ে আমাদের বাড়িতে আসে ঘটক। তারপর মামাকে ছেলের ব্যাপারে সব খুলে বলে। মামা মামি দুজনের পছন্দ হলো ছেলের ছবি দেখে। ছেলের নাম মোহাম্মদ কাউসার ইসলাম। ফ্যামিলিতে কেউ নেই। এক বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। মা বাবা কয়েক বছর হলো মারা গেছে। মোট কথা সেও আমার মতো এতিম। তারপর বিয়ের তারিখ ঠিক হলো। আগামী রবিবার আমার বিয়ে। সব শুনে মনে মনে ভাবলাম স্বামীর ঘরে গেলে হয়তো একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু মানুষ যা চায় তা কি পায়? সেটা নসিবে থাকতে হয়। আমার সাথেও তাই হলো। আজ আমার বিয়ে। অতি সামান্য আয়োজন করা হয়েছে। বিয়ের পর দুজনকে পাশাপাশি বসানো হলো। তখন এক নজর কাউসারকে দেখি। খুব গম্ভীর প্রকৃতির লোক। মুখ বেজার করে বসে আছে। মনে হচ্ছে এই বিয়েতে কোনো মত নেই। এক সময় সবাইকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়ি চলে আসি। বাড়িটা দোতলা। উপর নিচে মিলিয়ে মোট 6টা রুম আছে। রান্নাঘর, ড্রয়িং রুম, বারান্দা মিলিয়ে অনেক বড় বাড়ি। কিন্তু এই বাড়িতে থাকার মতো শুধু আমি আর আমার স্বামী। আমাকে রুমে বসানো হলো। আত্মীয় স্বজন বাড়ি ভরপুর। আমার ননাস এক গ্লাস জুস এনে আমাকে দিয়ে বলে, এটা খেয়ে নাও, কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি মাথা নেড়ে সম্মতি জানাই। এর মাঝে কয়েকবার কাউসার এসে আমাকে দেখে যায়, তবে কোনো কথা বলেনি। 12টার দিকে আমাকে বাসর ঘরে দেয়। তার কিছুক্ষণ পর কাউসার রুমে প্রবেশ করে। দরজা লাগানোর শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কাউসার এসে আমার সামনে বসে। তখন আমার হার্টবিট বেড়ে যায়। মনে মনে ভাবছি জানি না কি হবে। অচেনা জায়গা, অচেনা পুরুষের সাথে বাসর রাত। মনে হতে অদ্ভুত লাগে আমার। আবার রোমান্টিক রোমান্টিক ফিলিংস আসছে। কাউসার ধীরে ধীরে আমার ঘুমটা সরিয়ে বলবে, তোমাকে অনেক সুন্দর লাগছে। স্বপ্নে দেখার সেই রাজকন্যার মতন। আমার মনের রানী তুমি। তোমাকে পেয়ে আমার জীবন সার্থক। এসো আমার বুকে এসো। তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। বসে বসে তাই কল্পনা করছি কাউসারকে নিয়ে। হঠাৎ কাউসার আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তৎক্ষণাৎ কল্পনা থেকে বাস্তবে ফিরি। কাউসার আমার উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র বাঘের মতো যৌন লালসা চরিতার্থ করছে। ওর প্রতিটা ছোঁয়া আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। গায়ের কাপড় এক এক করে জোরপূর্বক খুলে নিচ্ছে। যাকে নিয়ে এত জল্পনা কল্পনা, সেই মানুষটা এখন অমানুষের পরিণত হয়েছে। নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না। মনে মনে ভেবে যাচ্ছি আর যন্ত্রণা ছটফট করছি। অঝোর ধারায় চোখের জল গড়িয়ে পড়ছে। এত কাকতি মিনতি তার কানের আশেপাশেও যাচ্ছে না। তার মুখে পৈশাচিক হাসি ফুটে উঠেছে। চোখে মুখে যৌন চাহিদার প্রবল উত্তেজনা খেলা করছে। আমার ছটফটানি ওর চোখে পড়ছে না। প্রায় অনেকক্ষণ এভাবে যুদ্ধ করলো আমার সাথে। কাউসার তার চরিতার্থ সাধন করে আমার পাশে শুয়ে পড়ে। বুঝতে পারলাম সে ক্লান্ত হয়ে পড়েছে। তারপর ধীরে ধীরে নিদ্রায় পদার্পণ করে। কিন্তু আমি অসহায়ের মতো পড়ে আছি। দেহ উন্মুক্ত, বিবস্ত্রহীন। কোনো রকম নিজের শরীরটাকে চাদর দিয়ে ঢেকে নিলাম। যে মানুষটার জন্য মনের মাঝে ভক্তি ও শ্রদ্ধার জন্ম নিয়েছিল, এখন তার জন্য সব ঘৃণায় পরিণত হলো। আমার মন কাচের টুকরোর মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ভোরের দিকে কাউসার আমার উপর আবার ঝাঁপিয়ে পড়ে। আমার অনিচ্ছা সত্ত্বেও সে আমার সাথে সঙ্গম করে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করছি। আমার চিৎকার 4 দেয়ালের মাঝে ঘুরে আমার কাছেই ফিরে আসছে। কাউসার বাধ্য হলো আমার মুখ চেপে ধরতে। এদিকে আমার অবস্থা খুবই খারাপ। আমি আর পারছি না। হাত জোর করে বলি, দয়া করুন আমার উপর। আমার খুব লাগছে। আমি আর পারছি না। কে শুনে কার কথা? নিজের চাহিদা মিটিয়ে আমার পাশে শুয়ে পড়ে। এতক্ষণে বুঝে গেছি আমার ইচ্ছার অনিচ্ছার কোনো দাম নেই ওর কাছে। আমার চোখের পানি মূল্যহীন। আমার কপালে সুখ নেই। সকালে কোনো রকম উঠে ফ্রেশ হয়ে বসে রইলাম। সকালের নাস্তা ঘরে দিয়ে গেল একজন এসে। আমার ননাস উপরে এসে দেখে গেল সব ঠিক আছে কিনা। আমি তাকে বুঝতে দিলাম না কাল রাতে কি হয়েছে। দুপুর 12টার দিকে কাউসারের ঘুম ভাঙে। দেখে আমি বসে আছি। টেবিলে নাস্তা পড়ে আছে। দেখে বুঝতে পারলো আমি খাইনি। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর এসে আমার সামনে চেয়ার টেনে বসে। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে।
আমি মেঝের দিকে তাকিয়ে আছি। কাউসার আমার হাতের উপর হাত রেখে বলে, সরি, আমি জানি কাল রাতে যা করেছি অন্যায় করেছি। আসলে আমার মাথা ঠিক ছিল না। আসলে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমাকে মাফ করে দাও। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে আছি। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কাউসার বলে, এখানে কান্না করার কি আছে? স্বামী স্ত্রীর মাঝে এমন হয়। প্রথম দিন তাই হয়তো একটু ব্যথা পেয়েছো, পরে দেখবে ঠিক হয়ে যাবে। এখন চোখের পানি না ফেলে এসো নাস্তা খেয়ে নাও। আমি তখনও চুপ করে আছি। কাউসার বসা থেকে দাঁড়িয়ে টেবিল চাপড়ে বলল, কি হয়েছে? এক কথা কানে যায় না? নাস্তা খেতে বলছি। হঠাৎ এমনটা করার ফলে আমি ভয় পেয়ে চমকে উঠলাম। কাউসারের মুখের দিকে তাকিয়ে দেখি রাগিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখে চুপচাপ খেতে বসলাম। কাউসার বলে, আর একটা কথা, আমার সামনে নেকা কান্না করবে না। যখন যা বলবো তা চুপচাপ করে যাবে। কথাটা মাথায় থাকে যেন। এই বলে নাস্তা খেয়ে বেরিয়ে গেল। বুঝলাম আমার চোখের পানির কোনো মূল্য নেই ওর কাছে। নাস্তা প্লেট নিতে এসে আমার ননাস আমাকে দেখে বুঝতে পারল। সে আমাকে বলে, আমার ভাই একটু জেদি প্রকৃতির। ও যা বলে তা শুনে চলো, তা না হলে কি করে বসবে কোনো ঠিক নেই। একটু মানিয়ে চলার চেষ্টা করো। এই বলে চলে গেল। বিয়ের পরের দিন সে আমার সাথে না থেকে বাহিরে ঘুরছে। এখন রাত 12টা বাজে, কিন্তু কাউসার এখনও আসেনি। আমি না খেয়ে বসে আছি। আমার ননাসের নাম আনু। তিনি আমার থেকে বড় দেখে আমি আপা বলে ডাকি। আপা আমাকে বললেন, তুমি খেয়ে শুয়ে পড়ো, ভাই আসতে দেরি হবে। ওনার কথা মতো আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু খাইনি। রাত 1টা বাজে কাউসার আসে, দেখে আমি ঘুমিয়ে আছি। সেটা দেখে আমার উপর রেগে গেল। আমাকে ঘুমন্ত অবস্থায় চুলের মুঠি ধরে টেনে উঠায়। হঠাৎ চুলে ব্যথা পাচ্ছি দেখে ঘুমটা ভেঙে যায়। দেখি কাউসার আমার চুলের মুঠি ধরে টানছে। আমি জেগে উঠতেই কাউসার বলে, তুই জানিস আমি বাহিরে। আমার জন্য ওয়েট না করে খেয়ে ঘুমাচ্ছিস? কোন সাহসে? উত্তর দে। আমি আপার কথা বলতে চেয়েও বললাম না, চুপ করে রইলাম। কাউসার আবার জিজ্ঞেস করলো, কিরে উত্তর দিচ্ছিস না কেন? আমি বললাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আর কখনো এমন ভুল হবে না। কাউসার আমাকে ছেড়ে দিয়ে বলে, আজকের মতো মাফ করে দিলাম, আর যেন ভুল না হয়। এখন যা, আমার জন্য খাবার গরম কর। আমি কোনো কথা না বলে খাবার গরম করতে চলে গেলাম। খাবার খেতে বসে আমাকে জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? আমি একটু অপ্রস্তুত হয়ে তাকিয়ে আছি। কখনো তুমি কখনো তুই, কনফিউজ হয়ে যাচ্ছি। আমি চুপ দেখে বলে, কি হলো, কথা বলছো না কেন? তুমি খেয়েছো? আমি বললাম, না, খিদে নেই আমার। কাউসার বলে, খিদে না থাকলেও খেয়ে নাও। এক কথাতেই বসে পড়লাম, কারণ ওর কথা না শুনলে কপালে দুর্গতি আছে। খাবার শেষ করে কাউসার রুমে গিয়ে শুয়ে পড়ে। আমি ঝুটা প্লেটগুলো কিচেনে রেখে হাত ধুয়ে চলে আসি রুমে। দেখি কাউসার চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে মনে ভাবলাম, হয়তো ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমার ধারণাকে ভুল প্রমাণিত করে হঠাৎ কিছু না বলেই কাল রাতের মতো আমার উপর চড়ে বসে। ক্ষণিকের জন্য আমি চেতনাহীন হয়ে পড়ি। কাউসার একে একে শরীরে কাপড় খুলতে থাকে। আমি সম্বিত ফিরে পেয়ে বললাম, আমার শরীর ভালো না, আজ না করলে নয়। কাউসার বলে, না, আমার প্রতি রাতে তোমার শরীরটা চাই। আমি বললাম, আমি ব্যথা পাচ্ছি। কাউসার বলে, প্রথম প্রথম একটু ব্যথা পাবে, পরে ঠিক হয়ে যাবে। এখনও নতুন তুমি, তাই চুপচাপ শুয়ে থাকো, আমাকে বাধা দিও না। মনে মনে ভাবছি, কালকের দেয়া ঘা এখনও শুকায়নি, আজ আবার জানি না এ কোন পাপের শাস্তি পাচ্ছি। এই লোকটা কি আমার কষ্টটা বুঝতে পারছে না? আজও কালকে রাতের মতো ছিঁড়ে ছিঁড়ে খেলো আমাকে। মনে মনে ভেবে নিলাম, এটাই আমার নিয়তি। সেদিন রাতেও বাধা দিয়ে নিজেকে বাঁচাতে পারলাম না। একটা মেয়ে স্বামীর ঘরে কেন আসে? স্বামীর হাত ধরে, স্বামীর ভরসায় বাপের ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে আসে। কিন্তু সে স্বামী যদি নিজেই রক্ষকের জায়গায় ভক্ষক হয়ে ওঠে, সেই জায়গায় স্বামীর অত্যাচার ছাড়া সুখ কোনোদিনও জুটবে না। একটা মেয়ের কত স্বপ্ন থাকে স্বামীকে ঘিরে, কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, সেটা আর পূরণ হয় না। পরের দিন সেই একই কাণ্ড, ঘুম থেকে উঠে আমার কাছে মাপ চায়। কিন্তু লাভ কি? দিনে ক্ষমা আর রাতে অত্যাচার। এ তো জুতা মেরে গরুদান হলো। সেদিন আমার ননাস ওনার শ্বশুরবাড়ি ফিরে গেলেন, বাড়ির সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে। কাউসারকে বলে গেল আমার খেয়াল রাখতে। কিন্তু কাউসার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। জানি না আমার উপর ওর এত ক্রোধ কেন। রাতে বিছানায় শারীরিক অত্যাচার, দিনে এত বড় বাড়ির সম্পূর্ণ কাজ। তার উপর একটুখানি ভুল হলে গায়ে হাত তুলতেও দুবার ভাবে না। এখন আমার গা শোয়া হয়ে গেছে ওর অত্যাচার সইতে সইতে। বিয়ের 1 বছর হয়ে গেল, আমার প্রতি অত্যাচার বাড়ছে বই কমছে না। মাঝে মাঝে আমার ননাস এসে দেখে যায় আমাকে, সাথে ওনার হাজবেন্ডও আসে। কাউসার এখন ওনাদের সামনেও আমাকে মারে। সেটা দেখে দুলাভাই আপাকে বলে, এভাবে চলতে দেওয়া যাবে না। এমন করে যদি অত্যাচার করে তাহলে তো 2 দিনেই মারা যাবে। আমাদের কিছু একটা করতে হবে। আপা বলে, আগে বুঝিয়ে দেখি, যদি কাজ না হয়
তখন দেখা যাবে। সেই অনুযায়ী কাউসারকে ওনাদের বাড়িতে ডেকে বোঝান, দেখ ভাই, তুই যা করছিস এটা ঠিক না। একটা মেয়ে স্বামীর ঘরে আসে সুখে শান্তিতে থাকার জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। তুই এখন ছোট না, বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তাই বলছি নিজেকে শুধরে নে। দেখ, আমিও একটা মেয়ে, আমিও স্বামীর সংসার করি। তোর দুলাভাই আমার কত খেয়াল রাখে। কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করে তারপর করে। আমাকে সম্মানের সাথে রেখেছে। মেয়েটা এমনিতেও এতিম, মা বাবার ভালোবাসা কী জিনিস পায়নি। তোর কাছে এসেও যদি ভালোবাসা না পায় তাহলে বেচারি কোথায় যাবে। আরও অনেক কিছু বোঝালো, কিন্তু কাউসার মনে মনে ক্ষিপ্ত হলো আমার ওপর। সে মনে করেছে আমি আপাকে সব বলেছি, তাই কিছু না বলে সেখান থেকে চলে আসে। বাসায় এসে আমাকে কিছু না বলে খুব মারে। আমি কিছুই বুঝতে পারলাম না কেন। মনে সাহস নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কেন মারছেন? আমি কি অন্যায় করেছি? কাউসার বলে, আমার কাছে কৈফিয়ত চাইছিস? এই বলে ধাক্কা মারে। আমি মেঝেতে লুটিয়ে পড়ি। তারপর প্যান্টের বেল্ট খুলে ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকে। আমি একটু একটু করে পিছোতে থাকি, হাত জোর করে অনুরোধ করি, দোহাই আপনার, আমাকে আর মারবেন না। জানি না আমি কি অন্যায় করেছি, তারপরও আমি ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দিন। কে শুনে কার কথা? কাউসারের মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। তারপর বেল্ট দিয়ে খুব মারলো। আমি নিথর হয়ে পড়ে আছি। কাউসার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আনু আপা ভাবছে, ভাইকে তো সব বুঝিয়ে বললাম, আদতে সে আমার কথা বুঝেছে তো, নাকি আফরিনকে ভুল বুঝে কিছু করে বসে। ওনার মন মানছে না, তাই ছুটে এলেন দেখার জন্য। এসে যা দেখেন তাতে তিনি খুব ঘাবড়ে যায়। ভাইয়ের প্রতি খুব রাগ হয় ওনার। সোজা ভাইয়ের কাছে এসে একটা কষে থাপ্পড় মারে। ভাইকে বলে, তুই এটা কি করলি? মেয়েটাকে এভাবে মারলি? তোকে আমার ভাই বলতেও ঘৃণা হচ্ছে। এই বলে তিনি আমাকে নিয়ে অন্য রুমে চলে গেল। বড় বোনের থাপ্পড় খেয়ে ওখানে আহাম্মকের মতো বসে আছে। তারপর আনু আপা কয়েকদিন থেকে আমাকে সেবা করে। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। এই এক সপ্তাহ কাউসার আমার কাছে আসার সাহস পায়নি, শুধু পর্দার আড়াল থেকে আমাকে দেখে চলে যায়। আনু আপা মনে মনে ভাবেন, এভাবে বুঝিয়ে হবে না, অন্য পথ অবলম্বন করতে হবে। আমি সুস্থ হওয়ার পর আনু আপা চলে যায়। কাউসার সে আগের রূপে ফিরে আসে। কাউসার নিজের বোনকে খুব ভালোবাসে। প্রত্যেক সপ্তাহে একবার বোনকে দেখতে যায়। আমার বিয়ের পরেও ব্যতিক্রম হলো না। আজ বিকেলের দিকে গেল। জানি না সেখানে গিয়ে কাউসার কি দেখল। ওখান থেকে আসার পর থেকেই ওর মন খারাপ। রাতে না খেয়ে শুয়ে পড়ে। ব্যাপারটা আসলে কি বুঝতে পারছি না, তাই চুপ করে রইলাম। কাউসার তার পরের দিনও আবার যায়, তবে আমি জানি না, পরে জানতে পারি। এভাবে সপ্তাহে 2-3 বার করে যাতায়াত করছে। আনু আপা এখন আমাদের বাড়িতে আসে না। আমিও জিজ্ঞেস করতে সাহস পাই না কাউসারকে। এমনিতেই ওর মন মানসিকতা ঠিক নেই, সব সময় কি যেন চিন্তা করে। অফিসে কি কোনো সমস্যা হয়েছে তাও জানি না, তবে কাউসার আগে থেকে অনেক শান্ত হয়ে গেছে। একদিন বিকেলে বাইরে থেকে ফিরে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। চোখ মুখ লাল হয়ে আছে, যত সম্ভব কান্না করেছে। ব্যাপারটা দেখে আমার কাছে খারাপ লাগলো। যতই খারাপ হোক, সে আমার স্বামী। পুরুষ লোক সহজে কান্না করে না। নিশ্চয়ই কাউসার বড় কোনো আঘাত পেয়েছে। আমিও পিছু পিছু দরজার কাছে এসে দাঁড়াই। দরজা করা আঘাত করে বললাম, কি হয়েছে আপনার? দরজাটা খুলুন। দেখুন, চুপ করে থাকবেন না, দয়া করে দরজাটা খুলুন। কিছুক্ষণ দরজায় আঘাত করার পর কাউসার খুলে দেয়। দেখি ও কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার, কান্না করছেন কেন? কাউসার আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমি এবার সাহস করে ওর হাত ধরে বলি, কি হয়েছে, আপার কোনো সমস্যা হয়নি তো? এই কথা বলার সাথে সাথে কাউসার আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ভাগ্যিস পেছনে দরজা ছিল, তা না হলে আমি পড়েই যেতাম। কাউসার সুঠাম দেহধারী এক যুবক। ওর সামনে আমি কিছুই না। আমি ধীরে ধীরে ওকে জড়িয়ে ধরি। বিয়ের পর এই প্রথম আমি কাউসারকে জড়িয়ে ধরি এবং ওর হাত ধরেছি। আমি বললাম, আপনি শান্ত হন, এভাবে কান্না করলে কিছুই সমাধান হবে না। কি হয়েছে আগে খুলে বলুন। অনেকক্ষণ পর একটু স্বাভাবিক হলো কাউসার। আমি তাকে ধরে নিয়ে সোফায় বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিই। আমার হাত থেকে পানি নিয়ে এক চুমুকে শেষ করে। এবার আমি মেঝেতে বসে ওর হাত ধরি, কারণ আজ পর্যন্ত ওর পাশে বসার অধিকার পাইনি। আমি বললাম, কি হয়েছে খুলে বলবেন? কাউসার বলে, আমি খুব খারাপ, তাই না? এই প্রশ্নের কি উত্তর দেব আমি, তাই মাথা নিচু করে আছি। কাউসার আবার বলে, আমি খারাপ, আমি জানি। প্রতিনিয়ত তোমাকে কষ্ট দিয়ে আসছি, তোমার উপর অত্যাচার করছি। তার প্রতিফল স্বরূপ আমার বোনকে সেই একই লাঞ্ছনা সহ করতে হচ্ছে। এদিকে আমি তোমাকে অত্যাচার করছি, ওইদিকে আমার দেখা দেখি আমার দুলাভাই আপাকে অত্যাচার করছে, খারাপ ব্যবহার করে, বাড়ির সব কাজ আপাকে করতে হয়। দুলাভাই গায়ে হাত তোলে আমার বোনের। আমি ভাই হয়ে শুধু দেখে যাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। কেন জানো? আমার দুলাভাই বলে, তুই যদি তোর বউকে অত্যাচার করতে পারিস, তাহলে আমি পারবো না কেন? আমার বোন আজ আমাকে কি বলেছে জানো? আমার জন্যই নাকি ওর স্বামী খারাপ হয়েছে।
আমাকে বলে, তুই বেঁচে ছিলি কেন? জন্মের সময় মরে যেতে পারলি না? তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। তুই একটা অমানুষ। আরও অনেক কথা বলেছে, যা আমি বলতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে। কেউ যদি আমাকে মারতো তাহলে মনে হয় এতটা কষ্ট হতো না। আপার কথায় আমার যতটা কষ্ট হচ্ছে। আমি তোমার অপরাধী। তুমি পারবে আমাকে শাস্তি দিতে? সত্যি বলছি, যা শাস্তি দেবে তা মাথা পেতে নেব। তবে একটা অনুরোধ, তুমি আমাকে ছেড়ে যেও না। এতক্ষণ আমি মেঝের দিকে তাকিয়েছিলাম। ওর কথা শেষ হতেই ওর দিকে তাকাই। তখনও ওর চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, তোমার অপরাধীকে শাস্তি দেবে না? আমি বললাম, যা হয়েছে সব আমার নিয়তি, আমার ভাগ্য। আপনি আমার স্বামী, নিজের ভুলটা বুঝতে পেরেছেন, সেটাই আমার জন্য অনেক বেশি। কাউসার বলে, না, এটা হয় না। অপরাধীকে শাস্তি দিতে হয়। তুমি আমাকে শাস্তি দাও যেভাবে আমি তোমাকে দিয়েছি। আমি বললাম তো আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি। তাহলে শাস্তি কোন উপলক্ষে দেব? আমি তখনও কাউসারের হাত ধরে আছি। এবার কাউসার আমার হাত শক্ত করে ধরে বলে, সত্যি বলছো? আমি বললাম, হ্যাঁ, সত্যি বলছি। কাউসার বলে, তাহলে নিচে বসে আছো কেন? উপরে বসো। আমি বললাম, আমি এখানে ঠিক আছি। আমার কথা শেষ হতে দিল না। কাউসার আমাকে টেনে ওর কোলে বসিয়ে দেয়। তারপর দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমি বললাম, কি করছেন? আমি সোফায় বসছি, ছাড়ুন। কাউসার বলে, কেন, এখানে ভালো লাগছে না? আমি বললাম, ঠিক তা না। কাউসার বলে, তাহলে কি? এই বলে আমাকে কিস করে। তবে আজকের ছোঁয়ায় ভালোবাসা আছে, যেটা আমার রঙে রঙে বয়ে যাচ্ছে। কাউসার বলে, আমাকে জড়িয়ে ধরো। আমি ওর মতলব বুঝতে পেরে বললাম, একটা কথা বলার ছিল, যদি আপনি কিছু মনে না করেন। কাউসার বলে, তোমার কোনো কথাই আমি মনে কিছু করব না। তোমার যা মন চায় তুমি তাই বলো। আমি বললাম, চলুন আপাদের বাসায় যাই। কাউসার বলে, বেশ চলো। কথাটা শেষ হয়নি, ঠিক তখনই বাড়ির ভেতরে প্রবেশ করে আনু আপা ও দুলাভাই। আমি তখনও কাউসারের কোলে বসে আছি, আর ও আমাকে জড়িয়ে ধরে আছে। ওনাদেরকে দেখে আমি লজ্জা পেলাম। তাড়াতাড়ি উঠে অন্য রুমে চলে গেলাম। আসলে সদর দরজা খোলাই ছিল, তাই এদের প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি। দুলাভাই বলে, মান অভিমানের পালা শেষ হলো না আরও বাকি আছে? কাউসার দুলাভাইয়ের উপর এমনিতে নারাজ ছিল, তাই কোনো প্রত্যুত্তর করল না। আনু আপা বলে, তোর দুলাভাই আর আমি কেমন অভিনয় করলাম বলতো দেখি? কাউসার বলে, মানে কিসের অভিনয়? আনু আপা বলে, তোকে সোজা করার জন্য আমরা এই অভিনয়টা করেছি। এতদিন যা দেখে এসেছিস এগুলো সব অভিনয়। তোর দুলাভাই প্ল্যান করেছে, আমি শুধু পাশে ছিলাম। কাউসার অবাক হয়ে বলে, তার মানে তোমাদের সংসারের ঝামেলা, দুলাভাই তোমাকে মারায়, এমনকি আজ তুমি আমাকে বকলে, এগুলো সব অভিনয় ছিল? দুলাভাই বলে, একদম ঠিক। তোমাকে লাইনে আনার এই একটা পথ খোলা ছিল, কারণ তুমি তোমার বোনকে খুব ভালোবাসো। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, সেটাই অনেক বেশি। আমরা চাই আমাদের মতো তোমরা দুজনও সুখে শান্তিতে থাকো, একে অপরকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দাও। তাই বাধ্য হয়ে এইটা করলাম। আমরা এখন যাই, পরে আসবো। এখন তুমি তোমার বউকে ভালোবাসো, ঠিক আছে ভাই, আমরা গেলাম। এই বলে ওনারা দুজন চলে গেল। আমি লজ্জা পেয়ে ওনাদের সামনে আসিনি। আনু আপা চলে যাওয়ার পর কাউসার আমাকে ডাকে। আমি আসতেই কাউসার আমাকে জড়িয়ে ধরে বলে, দুলাভাই বলেছে তোমাকে ভালোবাসতে। এখন তুমি বলো, আমাকে ভালোবাসবে? এই মানুষটা কিন্তু তোমাকে অনেক কষ্ট দিয়েছে, ভেবে দেখো। আমাকে ভালোবাসা যায়? আমি বললাম, যাবে না কেন, খুব যায়। এই বলে আমি ওকে জড়িয়ে ধরি। কাউসার বলে, সত্যি তুমি অনেক ভালো, আই লাভ ইউ। এই বলে আমাকে কিস করতে থাকে। তারপর একে অপরকে উজাড় করে দিলাম। কিছু মানুষ আছে এমন হয়, যারা বউকে অনেক অত্যাচার করে, মানুষই মনে করে না। আবার কিছু মানুষ এমনও আছে যারা বউকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে। এটাই জীবন, ভালো মন্দ মিলিয়ে জীবন সংসার। আজকের গল্প এখানেই সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন।